আচ্ছা, তাহলে পোস্ট ডেটেড চেক হয়ে গেল। স্টিল চেক কি? স্টিল চেক হচ্ছে তুমি যখন 3 মাস পরে নিয়ে যাচ্ছ, যেটা 90 ডেজ বলেছিলাম, 3 মাস পরে নিয়ে যাচ্ছ, ভ্যালিডিটি পিরিয়ড শেষ হয়ে গেছে, তাহলে সেটা কি কি বলবে? ব্যাংক বলবে তো স্টিল চেক আছে, চেকের ডেট তো পেরিয়ে গেছে। ওরা শর্টে বলবে স্টিল চেক আছে, ওটা বলবে না কি চেকের ডেট পেরিয়ে গেছে। চেকের ডেট পেরিয়ে গেলে সেটাই হচ্ছে, যেটাকে আমরা ইনভ্যালিড চেক বলি। ইনভ্যালিড বলবে যে চেকের ডেট পেরিয়ে গেছে, আর তো চেকের টাকা পাবে না। তোমাকে 3 মাসের মধ্যে ব্যাংকে গিয়ে প্রেজেন্ট করতে হবে চেক। তুমি ধরো একটা চেক পেয়েছো, এখানে ডেট মেনশন রয়েছে, যে ডেট মেনশন রয়েছে তার 3 মাসের মধ্যে তোমাকে ব্যাংকে গিয়ে প্রেজেন্ট করতে হবে। তুমি ভুলে গেছো বা কোনো কারণে মনে নেই, জমা করোনি, অনেক কারণে হতে পারে, তো 3 মাস পরে গিয়েছো প্রেজেন্ট করার জন্য ব্যাংকে, ব্যাংক বলবে তো স্টিল চেক, তুমি চেকের টাকা পাবেন, বাড়ি চলে যাবে। হুম, ডিসঅনার হয় চেক, রিটার্ন হয়, চেক ডিসঅনার হয়। ডিসঅনার মানে চেকের টাকা পাবে না। চেক নাম্বার, আচ্ছা চেক নাম্বার কোনটা? সেখানে দেখা যাক। চেক নাম্বার আইসিআইসি ব্যাংক, ম্যাক্সিমাইজ হচ্ছে না কেন, ডাউনলোডও হচ্ছে না। নিচে দেখো, নিচে তোমার প্রথম 6টা নাম্বার রয়েছে না, ওটাই হচ্ছে চেকের নাম্বার। তারপরে কি 10টা নাম্বার, ওটা কি মোবাইল নাম্বার? এমআইসিআর কোড, এমআইসিআর কোড চেকের, এই যে ফার্স্ট 6টা হচ্ছে চেক নাম্বার, তারপরেরটা হচ্ছে এমআইসিআর কোড, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন কোড। তারপরেরটা তোমার কটা আছে? 7টা আছে। তারপরেরটা তোমার তারপরটা কি পেজ নাম্বার নয়? এটা ট্রানজেকশন কোড হবে। চেকের একটা বই হয় না, চেকের হ্যাঁ জানি ওই তো ওইটা তো আর আচ্ছা দেখে না, এখানে বলেছে কি প্রথম 6 ডিজিট কি আছে? প্রথম 6 ডিজিট চেক নাম্বার, আর তারপরে এমআইসিআর কোড, তারপরে এমআইসিআর কোডের পরে 6 ডিজিটের রয়েছে পোর্শন অফ অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারের কিছু পোর্শন, পুরো অ্যাকাউন্ট নাম্বারটা নয়, লাস্ট থেকে কিছু পোর্শন তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, লাস্টের ছোট। তাহলে এমআইসিআর কোডের পরে অ্যাকাউন্ট নাম্বার, কিছু পোর্শন, পুরোটা নয়, 6টা বলেছে, 6টা মেনশন রয়েছে। লাস্ট 2 ডিজিট যে নাম্বার রয়েছে লাস্টের ওই সারিতে, তো ওটা হচ্ছে ট্রানজেকশন আইডি। ট্রানজেকশন আইডি বলতে তোমার এটা কোন ব্যাংকের চেক, সেভিংস অ্যাকাউন্টের চেক না কারেন্ট অ্যাকাউন্টের চেক, ট্রানজেকশন আইডি, এগুলোকে ট্রানজেকশন আইডি বলা হচ্ছে। আচ্ছা, ট্রানজেকশন আইডি অন চেক, ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন কোড অন চেক, ট্রানজেকশন কোড অন চেক। দেখো দুটো করে রয়েছে কোড, একটা 29 রয়েছে,
29, যেখানে দেখো সেভিংস অ্যাকাউন্টের একটা চেকের দেওয়া রয়েছে, এখানে কত রয়েছে 31 রয়েছে। 31 কি ইন্ডিকেট করছে আমরা দেখে নেব। 31 কি ইন্ডিকেট করছে? 31 ইন্ডিকেট করছে যে সেভিংস অ্যাকাউন্ট অ্যাট পার চেক, সেভিংস অ্যাকাউন্টের চেক। তাহলে এগুলোই হচ্ছে তোমার ইন্ডিকেট করবে কি ধরনের চেক। ডিফেন্স ডিপার্টমেন্টে যদি চেক হয় তাহলে কি হবে? 24 থাকবে, 24 থাকবে, ঠিক আছে। কারেন্ট অ্যাকাউন্টের চেক হলে 20, জাস্ট এটা ইন্ডিকেশন, আর কিছুই না। কোন ধরনের? 9টা আমরা দেখে নেব তোমার কথা মতো। 1 থেকে 9, ক্লিয়ারিং হাউস কন্ট্রোল ডিপার্টমেন্টস রিপ্রেজেন্টিং ডেপ্ট ইনস্ট্রুমেন্ট। 09 রয়েছে, কোথায় রয়েছে দেখলে? বইতে আছে 09? 10 আছে। 10 সেভিংস অ্যাকাউন্ট চেক, সেভিংস অ্যাকাউন্ট। 1 to 9 বলেছে যে এটা তোমার ক্লিয়ারিং হাউস, যে সমস্ত ডকুমেন্ট তোমার ক্লিয়ারিং হাউসের থ্রু দিয়ে ক্লিয়ার হচ্ছে, বুঝলে না? ক্লিয়ারিং হাউসে যে ডকুমেন্টগুলো যাবে, কোনো ডকুমেন্ট যদি ক্লিয়ারিং হাউসে যায়, চেকও গিয়ে থাকে, আর যে চেকে তোমার 09 লেখা রয়েছে সেটা নিশ্চয়ই ক্লিয়ারিং হাউসে গিয়েই ক্লিয়ার হবে, ক্লিয়ারিং হাউসে গিয়েই ক্লিয়ার হবে। চেক ক্লিয়ারিং হাউস বলতে যেখানে চেক ক্লিয়ার হয়, সেখানে গিয়েই চেক ক্লিয়ার হবে। তাহলে এটা শুধু জেনে রাখো যে ওই যে দুটো ডিজিট রয়েছে ওটা ইন্ডিকেট করবে কি ধরনের চেক। না না, ক্লিয়ারিং হাউস রয়েছে, আরবিআই এর কিছু ক্লিয়ারিং হাউস রেখেছে যেখানে তোমার চেক ক্লিয়ার হয়ে থাকে। কিরকম চেক ক্লিয়ার হয়ে থাকে? ধরো এসবিআই, এক্সিস ব্যাংক, এক্সিস ব্যাংকে কিছু এসবিআই এর চেক এসেছে, ঠিক আছে, কারণ কিছু কাস্টমার আছে যারা এসবিআই এর চেক পেয়েছে, যেগুলো কি করেছে এক্সিস ব্যাংকে জমা করেছে, কারণ সেখানেই তাদের অ্যাকাউন্ট রয়েছে। তার মানে এক্সিস ব্যাংক কিছু চেক পেয়েছে এসবিআই, ঠিক। তো এক্সিস ব্যাংকে কি করতে হবে? ওই চেকের টাকা জমা করতে হবে কাস্টমারের অ্যাকাউন্টে। তো তার জন্য কোথায় যেতে হবে? ক্লিয়ারিং হাউসে। ক্লিয়ারিং হাউসে গেল। এবার সিমিলারলি হতে পারে যে, এখন পুরো বলা হয়নি দেখো, তাহলে এক্সিস ব্যাংক কোথায় পাঠালো চেকগুলোকে? ক্লিয়ারিং হাউসে। তো এসবিআই এর কেসেও একই হতে পারে। এসবিআই এর কিছু কাস্টমার রয়েছে যারা এক্সিস ব্যাংকের চেক পেয়েছে, তাহলে এসবিআই ওই চেকগুলো নিয়ে, এক্সিস ব্যাংকের চেকগুলো নিয়ে কোথায় পাঠাবে? ক্লিয়ারিং হাউসে। ক্লিয়ারিং হাউসে যারা বসে রয়েছে তারা দেখলো যে এসবিআই পাবে এক্সিস ব্যাংকের কাছ থেকে এত টাকা, একটা সার্টেন অ্যামাউন্ট, সারা পুরো চেকগুলো মিলিয়ে যতগুলো চেক এসেছে। এসবিআই পাবে এক্সিস ব্যাংকের কাছ থেকে এত টাকা, এক্সিস ব্যাংক পাবে এসবিআই এর কাছ থেকে এত টাকা। তাহলে পুরো টাকা কি দিতে হবে? না, যেটা নেট সেটেলমেন্ট করতে হবে। নেট সেটেলমেন্ট, নেট এত টাকা দিলেই কাজ শেষ। বুঝতে পারলে? ধরো সারাদিনে চেক এসেছে 25 লাখ টাকার, এসবিআই পাবে এক্সিস ব্যাংকের কাছ থেকে 25 লাখ, এক্সিস ব্যাংক পাবে এসবিআই এর কাছ থেকে 26 লাখ। তার মানে 1 লাখ টাকা দিয়ে দিলেই নেট সেটেলমেন্ট হয়ে যাবে। না, ওটা ক্লিয়ারিং হাউসের কাজ। না, পাবে না। যদি পেয়ে থাকো সেই চেকের টাকা ক্লিয়ারিং হাউসে গিয়ে ক্লিয়ার হবে। তুমি অ্যাজ এ কাস্টমার তোমার কিছু কাজ নেই, তুমি শুধু ব্যাংকে গিয়ে জমা করবে। এবার ওটা হচ্ছে ব্যাংকের ইন্টারনাল কাজ, ঠিক আছে। তাহলে চেকের ডিটেল দেখে নিয়েছো।
এমআই শেয়ার কোড পরে আসছি। সেকেন্ড যে সিরিজটা রয়েছে এমআই শেয়ার কোড। আচ্ছা তাহলে চেকের ডিসঅনার কি কি কারণে হতে পারে? চেকের ডিসঅনার হতে পারে তুমি চেকের ডিসঅনার মানে কি? চেকের ডিসঅনার মানে হচ্ছে তুমি চেক নিয়ে গেছো, ব্যাংক বলছে চেকের টাকা হবে না। কি কি কারণে বলতে পারে ব্যাংক যে চেকের টাকা তুমি পাবে না? একটা কারণ হচ্ছে ওই যে আমি যদি 90 দিনের পরে একটা কারণ 90 দিনের পরে নিয়ে গেছো, টাইম পিরিয়ডের পরে কারণ আমি স্যার আপনাকে চেক দিলাম, আমার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তাহলে ওটা কি বলা হবে? ইনসাফিসিয়েন্সি অফ ফান্ড। তাহলে এটা হচ্ছে ইনসাফিসিয়েন্সি অফ ফান্ড। ইনসাফিসিয়েন্সি অফ ফান্ড বলে দিয়েছে, আর তুমি বলেছো যে ভ্যালিডিটি পিরিয়ডের পরে নিয়ে গেছো, ল্যাপস অফ টাইম। আর কি আছে? পেমেন্ট স্টপ বাই ড্রয়ার। পেমেন্ট স্টপ বাই ড্রয়ার বলতে ওইটা নয়, আমি তো তোমাকে চেক দিয়ে দিলাম, তুমি তো চেক নিয়ে চলে গেছো বাড়ি খুশি খুশি, তারপরে আমি ব্যাংকে বলে দিলাম কি আমি যে চেকটা দিয়েছি, আমি ব্যাংকে বলে দিলাম কি ওই চেকের টাকা দেবে না, স্টপ করে দেবে। মানে তুমি যখন ব্যাংকে নিয়ে যাবে, ব্যাংক বলবে এটা তো দেওয়া যাবে না, না বলে দিয়েছে। তো সে কারণে কি হতে পারে চেকের টাকা তুমি নাও পেতে পারো। তো পেমেন্ট স্টপ বাই ড্রয়ার। তারপরে কি আছে? ডিসক্রিপেন্সি ইন চেক। চেকে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে, ডিসক্রিপেন্সি বলতে কি? ডিসক্রিপেন্সিজ ইন চেক, সিগনেচার। হ্যাঁ, তারপর টাকার জায়গায় 5 লাখ লেখা রয়েছে, তারপরে দেখা গেছে যে 5 লাখের পরে 50,000 যেটা লেখা রয়েছে 50,000 সেটা কাটাকুটি করে লেখা রয়েছে, মানে কিছুটা হ্যাঁ ক্লিয়ার নয়, ঠিক আছে। ওভার রাইটিং রয়েছে, হতে পারে ওভার রাইটিং বা ক্রসিং। তাহলে এগুলো হচ্ছে ডিসঅনারের কারণ। ক্যান্সেলেশন অফ চেক, কিভাবে ক্যান্সেল করতে হবে? ঠিক আছে, মিডিলে টানতে হবে, মিডিলে। তাহলে ক্যান্সেলড ওয়ার্ড প্লাস ক্রস চেক দুটো প্যারালাল লাইন টানবে মিডিলে, ঠিক আছে। লিখতে হবে। কি পারপাসে ক্যান্সেল করা হয় বলো? পারপাস কি হতে পারে, ক্যান্সেল কেন করতে হয়? কি কি সিচুয়েশনে তোমাকে ক্যান্সেল করতে হতে পারে? কি কি সিচুয়েশনে তোমাকে ক্যান্সেল করতে হতে পারে? ওই যেটা বললাম, ওই যদি ভুলবার ওটা বলি ওখানে ওই চেকটা যাতে না টাকা যদি না থাকে, টাকা যদি না থাকে তাহলে তোমার যত চেক বুকে চেক রয়েছে সব একবার থেকে ক্যান্সেল করতে থাকবে। ওই সইটা যদি স্যার ভুল করে বা এ করি তখন ক্যান্সেল করতে পারি। হ্যাঁ, ওটা একটা সিচুয়েশন। আর কারণ ওটা পরে না যে কেউ নিজে দেখাতে হতে পারে, ভুল করে ডেট অন্য লিখে দিলাম। ওই তো আর কি। হ্যাঁ, ওই রিজন ছাড়া আর কিছু আর আর বলো। আমি একটা করেছিলাম স্যার, কেন, কি কারণে করেছিলে? আমার হচ্ছে যে সিএসসি অ্যাকাউন্ট খোলার জন্য হুম, সিএসসি সিএফসি বলতে? সিএসসি সিএসসি ফুল ফর্ম বলে? ওই রামসভা কেন্দ্র যেটা ও সিএসসি যেটা এক্সাম সিএসপি সিএসপি সিএসসি আচ্ছা, অ্যাকাউন্ট খুলবে সেই জন্য, তাহলে ওটাই হচ্ছে কারণ। যদি তোমার কাউকে অ্যাকাউন্টের ডিটেলস দিতে হয়, অ্যাকাউন্টের ডিটেলস, তখন তুমি তাহলে কি করবে? কাগজে না লিখে জাস্ট এটাকেই পেন চালিয়ে ক্যান্সেল করে দিয়ে দিতে পারো, অ্যাকাউন্টের ডিটেলস পেয়ে যাবে, কারণ এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে কি নেই, আইএফএস কোড আছে কি নেই, সবই তো আছে। তাহলে দুটো রিজন, যে কাউকে যদি অ্যাকাউন্ট ডিটেলস দিতে হয়, আর চেকে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে তুমি যদি সেটাকে কনফার্ম করে দাও কি এটাকে একেবারেই ক্যান্সেল করে দেওয়া হোক, ঠিক আছে। কিন্তু মেন যে রিজনটা সেটা হচ্ছে অ্যাকাউন্টের ডিটেলস দেওয়ার জন্য। তুমি যদি জিএসটি রেজিস্ট্রেশন করো বা যে কোনো, যদি তুমি ডিমেট অ্যাকাউন্ট খুলতে চাও, তো সেক্ষেত্রে ক্যান্সেল চেক দিতে হতে পারে, কারণ তারা চাইবে তোমার অ্যাকাউন্টের ডিটেলস। তো তার জন্য তোমাকে বলবে
অ্যাকাউন্টের ডিটেলস আপলোড করো, তার প্রুফ হিসাবে থাকছে চেক। আচ্ছা, চেক ট্রানজেকশন সিস্টেম কি আছে? চেক ট্রানজেকশন সিস্টেম রয়েছে, আগে কি হতো যেটা আমি ক্লিয়ারিং হাউস বললাম, একটা ক্লিয়ারিং হাউস কি করছে কি তোমার চেকের ক্লিয়ারিং করছে, যে এক্সিস ব্যাংক এসবিআই এর চেক নিয়ে এলো, এসবিআই এক্সিস ব্যাংকের চেক নিয়ে এলো, তারপরে দেখলো যে কে কত পাবে, সেই হিসাবে নেট একটা সেটেলমেন্ট করে দেওয়া হলো, ওটাই হচ্ছে ক্লিয়ার করা চেকের ট্রানজেকশন। এবার কি করবে, এসবিআই তার এসবিআই এর কাস্টমারকে জমা করে দেবে, এক্সিস ব্যাংক তার এক্সিস ব্যাংকের কাস্টমারকে জমা করে দেবে। বুঝতে পারলে? তো ওই সিস্টেমটা আগে কি হতো, তোমাকে ক্লিয়ারিং হাউসে নিয়ে যেতে হতো চেককে। এক্সিস ব্যাংক কি করতো, এক্সিস ব্যাংকের কোনো একজন এমপ্লয়ি ওই চেকগুলোকে নিয়ে যেত ক্লিয়ারিং হাউসে, এসবিআই এর কোনো এমপ্লয়ি ওই চেকগুলোকে নিয়ে যেত, কোথায় নিয়ে যেত, ক্লিয়ারিং হাউসে। এখন সেটা নিয়ে যেতে হয় না, স্ক্যান করে পাঠিয়ে দিতে হয়। তার ফলে কি হচ্ছে, ফিজিক্যাল চেককে তোমাকে ক্যারি করতে হচ্ছে না, ওটাই হচ্ছে চেক ট্রানজেকশন সিস্টেম। তার ফলে অনেক রিস্ক কমছে, অনেক বেনিফিট রয়েছে। তাহলে তোমাকে যদি বলে চেক ট্রানজেকশন সিস্টেম কি, তাহলে তুমি কি বলবে? ইট ইজ এ সিস্টেম আন্ডারটেকেন বাই আরবিআই। এটাকে তাহলে কি করছে, আরবিআই করছে, ফর ফাস্টার ক্লিয়ারিং। অবজেক্টিভ কি, ফাস্টার ক্লিয়ারিং অফ চেক, ফার্স্ট কাজ হবে ফাস্টার ক্লিয়ারিং অফ চেক। ট্রাঙ্কেশন বলতে এখানে কি, ট্রাঙ্কেশন বলতে এখানে কি শুন, ট্রাঙ্ক, ট্রাঙ্কেশন বলতে প্রসেস অফ স্টপিং ফ্লো অফ ফিজিক্যাল চেকস। তোমার ফিজিক্যাল চেকস যেটা নিয়ে যেতে ক্লিয়ারিং হাউসে, সেটা স্টপ হয়ে গেছে, মানে সেটা নিয়ে যেতে হচ্ছে না। ইট ইজ দ্য প্রসেস অফ স্টপিং ফ্লো অফ ফিজিক্যাল চেকস ইন দ্য প্রসেস অফ ক্লিয়ারিং, in the process of clearing, in the process of clearing। এর জায়গায় কি হচ্ছে, এর জায়গায় তুমি ইলেকট্রনিক ইমেজ পাঠিয়ে দিচ্ছ, কি পাঠিয়ে দিচ্ছ, ইলেকট্রনিক ইমেজ, স্ক্যান করেছো না, ইলেকট্রনিক ইমেজ পাঠিয়ে দিচ্ছ, ঠিক আছে? বুঝতে পারলে কি পারলে না, বলো তাহলে কি বুঝেছো? আচ্ছা, এতে অ্যাকাউন্ট হোল্ডারের কি কি বেনিফিট হচ্ছে, কি হলো বলো? চেক ট্রানজেকশন সিস্টেম কি, একটা চেক যখন একটা চেক একটা ব্যাংক থেকে যখন অন্য ব্যাংকে যখন ট্রান্সফার, ওইটা কিছুই বুঝলো না, কিছুই বুঝলে না। চেক ট্রানজেকশন সিস্টেম হচ্ছে যখন তুমি এটা বলবে, এটা একটা সিস্টেম যাতে যাতে চেকের ফাস্টার ক্লিয়ারিং হচ্ছে, আর এই সিস্টেমে তোমার চেককে ফিজিক্যালি পাঠানো হচ্ছে না, স্ক্যান করে পাঠানো হচ্ছে, ঠিক আছে? তার ফলে ফাস্টার ক্লিয়ারিং হচ্ছে। স্ক্যানটা কিরকম করছে, স্ক্যান কি দিয়ে করে, স্ক্যানার দিয়ে করে, স্ক্যান করে পাঠাবে, সেখানে টেকনোলজি ইউজ হচ্ছে। কি কি টেকনোলজি ইউজ হচ্ছে আমি কি করবো, তুমি এরপরে এসে যাও বেনিফিটস টু অ্যাকাউন্ট হোল্ডার। এটা তোমার কাজ নয়, এটা ব্যাংকের কাজ, ঠিক আছে? ব্যাংকের রিকোয়ার্ড স্ক্যানার রয়েছে, যে স্ক্যানারে স্ক্যান করা যাবে, মোবাইলের স্ক্যানার নয়, ঠিক আছে? মোবাইলের মধ্যে টাকা তোলা যায়, স্ক্যান যেটা বলছি, টাকা তোলা যায় তো পাঠানো যেটা বলছি। পাঠানো যাবে না, কি করে তোলা, কি করে তোলা যাবে, টাকা কি করে ট্রান্সফার হবে, ট্রান্সফার হবে, হাতে কি করে আসবে টাকা? মোবাইল থেকে টাকা বেরোবে, মোবাইল দিয়ে কি করে টাকা ট্রান্সফার করা হবে, ট্রান্সফার সেটা তো ট্রান্সফার হবে, হাতে কি করে টাকা ব্যাংক থেকে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার, এটা মোবাইল টু ব্যাংক ট্রান্সফার, ব্যাংক থেকে মোবাইলে ট্রান্সফার, ব্যাংক থেকে মোবাইলে ট্রান্সফার হয়। এদিকে দেখো, এদিকে দেখো, বেনিফিটস টু অ্যাকাউন্ট হোল্ডার। চেক ট্রানজেকশন সিস্টেম হয়ে যাওয়ার ফলে বেনিফিট কি রয়েছে, রিস্ক কমে যাচ্ছে, হ্যাঁ
রিস্ক কমে যাচ্ছে, টাইমটা কম লাগছে। ফ্রড হবে না, কুইকার ক্লিয়ারেন্স, তোমার যেখানে টাকা একদিন দুদিন বেশি টাইম লাগতো, টাইমটা কম লাগে। হ্যাঁ কুইকার ক্লিয়ারেন্স, ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে না, এইসবই 24 ঘন্টার মধ্যে তোমার অ্যাকাউন্ট টাকা জমা হয়ে যেতে পারে তাড়াতাড়ি। ব্যাংকের বেনিফিট কি আছে, ক্লিয়ার পুরো সাইকেল, যে টাইমটা লাগতো সেটা কমে যাচ্ছে, ওই যে 1 লাখ টাকা পেতো সেটা আর ভেরিফিকেশন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, নো জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশন। এটার মানে কি বলতে চাইছে, তোমার যদি ক্লিয়ারিং হাউস দূরে থাকতো, তোমাকে যেতে হতো, ট্রাভেল করতে হতো, ব্যাংকে ট্রাভেল করতে হতো এই এমপ্লয়িকে, ব্যাংকের দিক থেকে তাহলে বেনিফিট হয়ে গেছে, নো জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশন। জিওগ্রাফি বলতে ভূগোল এখানে নয়, এখানে তোমাকে বলতে চাইছে যে তোমার যে ডিস্টেন্সটা সেটা সেটা তোমার রেস্ট্রিকশন থাকছে না, কারণ অনলাইনে পাঠিয়ে দিচ্ছ, কোনো জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশন থাকছে না। অপারেশনাল এফিসিয়েন্সি, তাড়াতাড়ি কাজ হচ্ছে, রিডাকশন ইন অপারেশনাল রিস্কও কমে যাচ্ছে, এগুলো। আচ্ছা, সিটিএস চেকের কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। সিটিএস চেকের চেক ট্রানজেকশন সিস্টেম, আগের যে চেক ট্রানজেকশন সিস্টেম আসার পরে যে চেক ট্রানজেকশন সিস্টেম আসার আগে যে চেক ট্রানজেকশন সিস্টেম আসার পরে যে চেক, কিছুটা ডিফারেন্স হবে তো দুটো চেকের মধ্যে, কারণ স্ক্যান করতে হলে তাদের তো কিছু লিখার থাকবে। হ্যাঁ, তো এখানে দেখে নাও কি কি রয়েছে প্রিন্টেড। ব্যাংকস লোগো থাকছে 1 নম্বরে, ব্যাংকস লোগো, ডেট উইথ বক্স, এটা তো থাকেই, ব্যাংকের লোগোটা তো ব্যাংকস লোগো থাকে নেই তো, এসবিআই রাউন্ড করে দেওয়া রয়েছে। স্যার এগুলো আপডেট হচ্ছে ওই 1 2 3 4 5। আচ্ছা, ডেট উইথ বক্স, বক্সের মধ্যে রয়েছে চেক প্রিন্টার ডিটেলস, কোন প্রিন্টার থেকে প্রিন্ট হয়েছে, কোন প্রিন্টার থেকে প্রিন্ট হয়েছে চেকটা। হোয়াইট পেন্টোগ্রাফ কোথায়, হোয়াইট 24 মানে এটা এক ধরনের স্ক্র্যাচ টাইপের, স্ক্র্যাচ থাকে না, যে স্ক্র্যাচ করলে একটা কোড বেরোবে, সেরকম হোয়াইট পেন্টোগ্রাফ। তুমি দেখে থাকবে ওই অ্যাকাউন্ট নাম্বারের নিচে ওই একটা স্তরের মতো রয়েছে। ওই যে প্লিজ সাইন আপ আছে না, ওটা পড়ো। সিম্বল 5, ওটাই করে এখানে স্যার কই 4 এদিকে আমার দেখো, এই যে 4 আছে অ্যাকাউন্ট নাম্বারের জাস্ট নিচে। এটাই তো ওটা আমাদের 5 করা আছে। কোনটা 5 করা আছে, অ্যাকাউন্ট ওই নাম্বার অ্যাকাউন্ট না ওই যেটা বললেন না সিম্বল দেওয়া আছে, ওই সিম্বল করা ওটা আছে। একটা এ করা আছে ওটা Sign- আমাদের হ্যাঁ তাহলে কেটে ঠিক করে না। এইটা স্যার 4 আর বাকি সব এটা 4 সিগনেচারটা 6 হ্যাঁ, ওটা সিগনেচার করা হবে চারটা হবে। হ্যাঁ 4 এইটা, এটা 5 আর এটা 6। চার নেই। আমাদের বই 4ই নেই যদি না থাকে ঠিক করে নেবে, ঠিক আছে, ভুল থাকলে ঠিক করে নেবে। হয়ে গেছে। ওটা 4 আর রুবিসের সাইনটা 5, হ্যাঁ। এটা 5 এরপর এসে যাও ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, এমআইসিআর কোড কিছুক্ষণ আগে বলেছিলাম না, এমআইসিআর কোড কিসের জন্য, এটা তোমার টাকা ট্রান্সফারের জন্য, এক ব্যাংক থেকে অন্য ব্যাংক, এক ব্যাংক অন্য ব্যাংকে যখন টাকা ট্রান্সফার করছে তখন এমআইসিআর কোডের থ্রু দিয়ে করবে, ঠিক আছে। এটা কি করবে, প্রত্যেক ব্রাঞ্চকে আইডেন্টিফাই করবে, প্রত্যেক ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা এমআইসিআর কোড, কোড থাকে ঠিক আছে, টাকা ট্রান্সফারের জন্য এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চের ক্ষেত্রে ব্রাঞ্চ ইউজ করবে, এটা পাবলিকের জন্য নয়। ওই এমআইসিআর কোডটা দেখা থাকে এক ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে ট্রান্সফার করার জন্য। হুম, একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চ। আচ্ছা, এরপরে এমআইসিআর কোডের তুমি তাহলে 9 ডিজিটের হচ্ছে কটা ডিজিট, এমআইসিআর কোড 9 ডিজিট। প্রথম 3টে কি ইন্ডিকেট করবে, প্রথম 3টে ইন্ডিকেট করবে সিটি কোড, তারপর 3টে ইন্ডিকেট করবে ব্যাংক কোড, লাস্ট 3টে ইন্ডিকেট করবে ব্রাঞ্চ কোড। প্রথম 3টে সিটি কোড, তারপর 3টে ব্রাঞ্চ ব্যাংক কোড। ব্যাংক কোড বলতে এসবিআই না এক্সিস না পিএনবি, ব্যাংক কোড। তারপরে 3টে হচ্ছে ব্রাঞ্চ কোড, ওই ব্যাংকের কোন ব্রাঞ্চ, ওই ব্যাংকের কোন ব্রাঞ্চ।
তাহলে এখানে একটা এমআইসিআর কোডের এক্সাম্পল দেওয়া রয়েছে। প্রথম তিনটে কি আছে? সিটি কোড সিটি কোড 400, 400, 400 কোথাকার? মুম্বাইয়ের। মুম্বাইয়ের তাহলে কোড কত দিয়ে শুরু হয়? 400 দিয়ে। কলকাতার কত দিয়ে শুরু হয়? 700 দিয়ে। তো দিল্লির কত? 100। আচ্ছা, তারপরে 002 রয়েছে, এটা তাহলে কি ইন্ডিকেট করছে? এসবিআই ব্যাংক কোড। তারপরে 009 ব্রাঞ্চ কোড কোথায়? আন্ধারি ইস্ট। আইএফসি কোড, আইএফএস কোড, আইএফএস কোড, আইএফএস কোড আইএফএসসি বলে তোমার তো কোড দুবার উচ্চারণ হয়ে গেল না। আমি স্যার বললাম যে আইএফএস কোড তুমি যদি বলে আইএফএসসি কোড, তার মানে কোড তো দুবার হয়ে গেল। সিফার কোড আবার ইউনিক কোড কোডের গ্রুপ কোড লাগা আইএফএস। ডবল কোড ডবল কোড আচ্ছা, এটা তাহলে কি কারণে ইউজ হয়? এটা জেনারেল পাবলিকের জন্য। আইএফএস কোড এটা জেনারেল পাবলিকের জন্য। জেনারেল পাবলিক টাকা তুলতে মানে টাকা ট্রান্সফারে লাগবে না, যে কেউ। পাবলিকের জন্য, পাবলিকের জন্য টাকা ট্রান্সফারে কাজে লাগবে। এটা আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক মানে কি বোঝায়? এবিসিডিও থাকবে আর নাম্বারও থাকবে, 1 2 3ও থাকবে। আলফা নিউমেরিক মানে হচ্ছে আলফাও থাকবে, এবিসিডিও থাকবে, আর 1 2 3 4ও থাকবে। আলফা নিউমেরিক, আলফা নিউমেরিক নাম্বার। তাহলে আইএফএস কোড হচ্ছে আলফা নিউমেরিক। এটা কি কাজে লাগে? এনইএফটি করতে লাগে, এনইএফটি করতে লাগে, আর এনইএফটি করতে লাগে, আর আরটিজিএস করতে লাগে। এনইএফটি ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ওটা কেন করা হয় রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। দুটোর মধ্যে তফাৎ হচ্ছে এনইএফটিতে তুমি যে কোনো অ্যামাউন্ট পাঠাতে পারো, কোনো মিনিমাম নেই যে তোমাকে মিনিমাম এত টাকা পাঠাতে হবে, ঠিক আছে? কিন্তু আরটিজিএস এ মিনিমাম রয়েছে 2 লাখ। 2 লাখের নিচে পাঠানোই যাবে না। একবারের মধ্যে 2 লাখ টাকা একবার মিনিমাম 2 লাখ পাঠাতে হবে। একবারে মিনিমাম 2 লাখ পাঠাতে হবে, তবে গিয়ে আরটিজিএস। তুমি যদি বেশি টাকা কাউকে পাঠাতে চাও তাহলে তুমি কোনটা করবে? আরটিজিএস করবে। আর যদি কম করতে চাও 10,000 20,000, তাহলে এনইএফটি মোডে যাবে। এনইএফটি মোডে তোমার ব্যাচে ব্যাচে প্রসেস হবে, ব্যাচে বয়সে টাইম লাগবে। আর আরটিজিএস এ ইমিডিয়েটলি রিয়েল টাইম রয়েছে। রিয়েল টাইম মানে হচ্ছে ইমিডিয়েট, ইনস্ট্যান্ট। তোমার এখানে ডেবিট হলো, ওর এখানে ক্রেডিট হয়ে গেল সাথে সাথে। আরটিজিএস এ ইমিডিয়েটলি কিন্তু ইনস্ট্যান্টলি, কিন্তু এনইএফটিতে কিছু টাইম লাগবে, আধা ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে, ঠিক আছে? ব্যাচ প্রসেসিং হবে। আচ্ছা, আইএফএস কোডের আমরা স্ট্রাকচার দেখে নেব। এমআইসিআর কোডের কতগুলো ডিজিট ছিল তুমি বলো? ও কি ঘুমিয়ে গেছে? কটা লাস্ট কি কোশ্চেন করেছি বলো? কটা ডিজিট? তোমার চোখে এরকম খুলে গেছে কেন? ঘুমিয়ে গেছে নাকি? দেখতেছিলে, বলো আনসার দাও। কটা ডিজিট থাকে এমআইসিআর কোড? এখনই পড়ে দিলে। স্ট্রাকচার বলো, প্রথম 3টে কি, তারপর 3টে কি, তারপর 3টে কি? বলবে স্যার কি হলো, তুমি তাহলে কি শুনছো না নাকি? শ্রেয়ান বলো। প্রথম দিকটা স্যার হচ্ছে ওই যে শহরের কোড। হুম। ঠিক আছে বলছো তো, যে শহরের মানে ধরুন মুম্বাই, চেন্নাই বা দিল্লি এরকম কোডটা। সেখানটা হচ্ছে স্যার ব্যাংকের কোড। থার্ড নাম্বার হচ্ছে কোন ব্রাঞ্চের কোড, সেটা হচ্ছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আইএফএস কোডের স্ট্রাকচার দেখো এবার। আইএফএস কোডের স্ট্রাকচার
এটার টোটাল কতগুলো ক্যারেক্টার থাকছে? 11টা 11। তার মধ্যে তোমার প্রথম চারটা প্রথম চারটে কি রিপ্রেজেন্ট করবে? ব্যাংকের নাম প্রথম চারটে রিপ্রেজেন্ট করবে ফার্স্ট ফোর কি রিপ্রেজেন্ট করবে? ফার্স্ট ফোর ব্যাংকের নাম রিপ্রেজেন্ট ব্যাংক করবে, ব্যাংকের নাম রিপ্রেজেন্ট করবে। তারপরে ফিফথ ক্যারেক্টার কি হবে? অলওয়েজ জিরো ফিফথ ক্যারেক্টার অলওয়েজ জিরো। তাহলে এসবিআই যদি হয় এসবিআইএন কি ইন্ডিকেট করলো? জিরো এসবিআইএন চারটে ব্যাংক ইন্ডিকেট করলো, ফিফথ ক্যারেক্টার অলওয়েজ জিরো। তারপরে বাকি কটা থাকে টোটাল 11টার মধ্যে? ছটা ছটা কি ইন্ডিকেট করবে? ব্রাঞ্চ কোড ছটা। ধরো ছটা হয়েছে তো, 7টা কোথায় হয়েছে? ব্যাংক ইন্ডিকেট করছে এসবিআই ব্যাংক, এটা হচ্ছে আইএফএস কোড, পুরোটা হচ্ছে আইএফএস কোড, আইএফএস কোড। আইএফএসসি লিখে দিলে কোড লেখা যাবে। বলো, বুঝতে পারলে না? প্রথম চারটে ব্যাংক রিপ্রেজেন্ট করবে। প্রথমে তো এটা 11 ডিজিটের কোড। আইএফএসসি কোড হচ্ছে টাকা ট্রান্সফারের জন্য, যখন এনইএফটি করবে আরটিজিএস করবে, ঠিক আছে, টাকা ট্রান্সফারের জন্য। এটা হচ্ছে 11 ডিজিটের কোড, আলফা নিউমেরিক মানে এবিসিডিও থাকবে আর 1 2 3ও থাকবে, ঠিক আছে। এবার টোটাল 11 ডিজিট, তার মধ্যে চারটে রিপ্রেজেন্ট করবে ফার্স্ট ফোর রিপ্রেজেন্ট করবে ব্যাংক। তাহলে এসবিআইএন কি রিপ্রেজেন্ট করছে? এটা এসবিআই ব্যাংক। তারপরে ফিফথ ক্যারেক্টার জিরো হবে, এটা জিরো, ঠিক আছে। তারপরে যে ছটা থাকছে সেটা কি রিপ্রেজেন্ট করবে? ব্রাঞ্চ কোড। তাহলে এটা কত নম্বর ব্রাঞ্চ? 89th ব্রাঞ্চ, 89th। একটা ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে সারা পুরো ইন্ডিয়াতে, 200 ব্রাঞ্চ, 150 ব্রাঞ্চ, তো কত নম্বর ব্রাঞ্চ? 90 নম্বর 89th। এসবিআই কোড মনে রাখবে, আইএফএস কোড মনে রাখবে, পরে কাজে লাগবে যখন তুমি ইনকাম ট্যাক্সে রিটার্ন ফাইলিং করবে, ইনকাম ট্যাক্সে কাজে লাগবে, মানে ডাইরেক্ট ট্যাক্সে কাজে লাগবে আইএফএস কোড, ঠিক আছে। স্ট্রাকচার মনে রাখবে। আচ্ছা, এক্সাম্পল এখানে দেখে নাও, যে কোনো ব্যাংকের আইএফএস কোড, আইএফএস এসবিআই মিদনাপুর কত আছে? হুম, এসবিআইএন জিরো যেমন আছে 062 62 জিরো পুরোটা বল 62 হ্যাঁ 62 আগে থেকে জিরো আছে ওখানে একটা 62 47 বুঝিয়ে ব্যাংকে ব্রাঞ্চ, এটা নাম্বার, ব্রাঞ্চ নাম্বার। আরো বেশি আছে। এবার দেখো, ওরা যে কোনো নাম্বার অ্যাসাইন করতে পারে, ধরো সিরিয়ালি না করলো, করতেও পারে, সিরিয়ালি না করতে পারে, যে কোনো নাম্বার হতে পারে। মোটামুটি ওই 6টা তোমার ব্রাঞ্চ কোড ইন্ডিকেট। কলকাতা কি আছে? কলকাতা প্রথম আছে। সমৃদ্ধি ভবন স্ট্যান্ডার্ড স্যার লাস্টে 1 একদম অনেকে প্রথম কেন রাষ্ট্রীয় একবার 00001 একবারে 1 মুম্বাই থেকে তোমার কোথা থেকে তোর আছে অ্যাকাউন্ট? আচ্ছা, তাহলে বাকি তুমি বাড়িতে গিয়ে সার্চ করবে। আচ্ছা, এরপরে দেখে নাও ন্যাশনাল এনইএফটি আরটিজিএস বলেছিলাম ফান্ড ট্রান্সফার করার জন্য, এটা একটা পেমেন্ট মড, টাকা ট্রান্সফারের মড। এনইএফটিতে বলে দিয়েছি যে যে কোনো অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারবে, এর কোনো মিনিমাম নেই। এনইএফটি ফুল ফর্ম কি? ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, কোনো মিনিমাম লিমিট নেই। তুমি ব্যাংকে গিয়ে করতে পারো, নেট ব্যাংকিং এর থ্রু দিয়েও করতে পারো, নেট ব্যাংকিং এর ঢুকে এনইএফটি আরটিজিএস করতে পারো। ব্যাংকে গেলে চার্জ লাগে, নেট ব্যাংকিং থেকে করলে চার্জ লাগে না, চার্জ দুটোতে চার্জ লাগে না। এনইএফটির চার্জ কাটে, তুমি ওগুলো তো ইসে ওগুলো তো পেমেন্ট
হ্যাঁ, তো তুমি অনলাইনে এনএফটি করেছো, কেটেছে? কবে কেটেছো? কবে কাটছে দিন টাকা ট্রান্সফার করছে ট্রানজেকশনের ডিটেলস পাঠাবে। হ্যাঁ, আমি তো পেমেন্টের কথাই বলছি, টাকা ট্রান্সফারের কথাই তো বলছি। টাকা এলে তো কাটবে না, যে রিসিভ করছে এনইএফটি থ্রু দিয়ে তারও তো কাটবে না। আমি এবারে করলাম আমার ক্রেডিট কার্ড দিয়ে করেছিলাম। ক্রেডিট কার্ডে তো কাটবে, ক্রেডিট কার্ডের চার্জ কাটছে হয়তো, ক্রেডিট কার্ডের চার্জ কাটছে হয়তো, কিন্তু এনইএফটি আরটিজিএস তো আলাদা। এনইএফটি আরটিজিএস এটার কনসেপ্ট আলাদা। তোমার সেভিংস অ্যাকাউন্টে টাকা রয়েছে, কারেন্ট অ্যাকাউন্টে টাকা রয়েছে, সেখান থেকে তুমি এনইএফটি আরটিজিএস করছো, ঠিক আছে, সেক্ষেত্রে কাটবে না। কিন্তু তুমি যদি ব্রাঞ্চে গিয়ে করো, ব্রাঞ্চে তাহলে কাটবে, কারণ তার তো কাজ করতে হচ্ছে না। ব্রাঞ্চে গেলে কি করতে হবে, তাহলে তোমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম নিতে হবে। কি ফর্ম? তুমি এনইএফটি করবে, টাকা পাঠাবে, তার একটা ফর্ম নিতে হবে। তারপরে সেই ফর্ম ফিল আপ করতে হবে। দেখো দিয়ে তুমি কোথায় ডুবে আছো। এনইএফটি ফর্ম নিতে হবে, আর তার সাথে সাথে তোমাকে দিতে হবে কি একটা চেক, টাকা পাঠাবে। ধরো দিল্লিতে কোনো সাপ্লায়ার রয়েছে, তাকে টাকা পাঠাবে, তাহলে তুমি এনইএফটি ফর্ম ফিল আপ করলে আর চেক দিয়ে দিলে ব্যাংকে, ব্যাংক কি করবে, পাঠিয়ে দেবে তোমার অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্টে। চেক লাগবে হুম? আরটিজি দুটোতেই চেক লাগবে। দুটোতেই চেক লাগবে আর ফর্ম ফিল আপ করতে হবে যদি তুমি ব্রাঞ্চে গিয়ে করো, ঠিক আছে। আর এখানে যে সার্ভিস চার্জ দেওয়া রয়েছে, এটা হচ্ছে কোনো ব্যাংকের নয়, এইরকমই হয়ে থাকে। বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ভ্যারি করবে, কারো 1 টাকা বেশি, কারো 1 টাকা কম, 5 টাকা বেশি 5 টাকা কম ব্যাংক চার্জ এনইএফটি। হ্যাঁ, এটা মডেল, আপ টু 10,000 এইরকমই হয়ে থাকে, এরকমই হয়ে থাকে। 10,000 অবধি 10,000 অবধি 10,000 উপরে গেলে তখন কি হবে? 10,000 অবধি ফ্রি। আচ্ছা, এখানে দেখো এনইএফটি আরটিজিএস করার একটা ফর্ম দেওয়া রয়েছে, এনইএফটি আরটিজিএস করার ফর্ম। তাহলে যে এনইএফটি আরটিজিএস করবে, মানে যে পেমেন্ট করবে আর কি, টাকা পাঠাবে আর, তাহলে সে কি হয়ে যাবে, অ্যাপ্লিক্যান্ট বা রেমিটার। রেমিটার মানে বলতে যে টাকা পাঠায়, রেমিট করবে। তো সে অ্যাকাউন্ট নাম্বার দেবে, তার নাম লিখবে, ডিটেলস অফ বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি বলতে যে টাকা পাবে, বেনিফিশিয়ারি বলতে যে টাকা পাবে, তার ডিটেলস, তার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক আইএফএস কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু, ঠিক আছে, দিয়ে সাবমিট করতে হবে। ব্যাংক চার্জেসটা কি আছে? ব্যাংক চার্জ ওই যে ব্যাংক নেবে না, ব্যাংক চার্জ ব্যাংক ওটা নেবে না, কে লিখবে স্যার? তুমি লিখবে। তুমি আমি লিখবে জানি। এখানে, তুমি লিখবে না যে আমি 1 লাখ টাকা পাঠাবো, তার চার্জ কত হবে। তোমাকে তো, তুমি ব্যাংকে গেলে ব্যাংকের ওখানে লিস্ট রয়েছে কি তুমি কত টাকা এনইএফটি করলে তার চার্জ কত হবে, ঠিক আছে। তুমি তো জানোই যে আমার 10 লাখ টাকা আমি এনইএফটি করছি, তার চার্জ কত হবে, তুমি তো লিস্ট দেখে বসাবে। টোটাল টাকাটা লিখবে। টোটাল টাকাটা তোমাকে পে করতে হবে ব্যাংকে, চার্জ সহ। আর যে টাকাটা প্রথমে যাবে সেটাই লিখবে। হ্যাঁ, সে টাকাটা তো থাকছেই, এমনি সেটা, তত টাকাই যাবে। হ্যাঁ সে টাকাটা প্লাস এখানে তুমি লিখলে যে কত টাকা পাঠাবে। ধরো এখানে তুমি 10 লাখ পাঠাচ্ছ, প্লাস 10 লাখ পাঠাতে গেলে কত দিতে হবে, ধরো 10 লাখ পাঠাতে গেলে 40 টাকা লাগবে, 40 টাকা, এখানে পয়েন্ট আছে, যে পয়েন্ট ছেড়ে দাও, 0 লিখো, 40 লিখো। তো টোটাল তোমাকে পে করতে হবে 10,40,000, ঠিক আছে, চার্জ সহ। আর রিসিভার পাবে 10,00,000 টাকা। হ্যাঁ, সে তো 10 লাখই পাবে। মানে ব্যাংক মাঝখান থেকে ফায়দা নেবে। তুমি তাহলে তার বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবে, ফায়দা খুবই। কাউকে 10,00,000 টাকা পাঠাতে তো সে তো পাবেই না। ব্যাংক চার্জটা দিয়ে দেবে। তারপর আরো টাকা নিয়ে যেতে হবে। 10 লাখের বিনিময়ে 1,000 টাকা আরে চেক দেবে, চেক, আরে ক্যাশ নয়, চেক জমা করতে হবে। এনইএফটি আরটিজিএস ফর্মের সাথে চেক দিতে হবে, তাহলে 10,40,000 এর চেক দেবে, ঠিক আছে। তাহলে এখানে তাহলে স্টেপ কি আছে, তুমি তাহলে স্টেপ যদি দেখো তাহলে তুমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো ফর্মটা, বা ব্যাংকে গিয়ে চাইতে পারো। ফর্ম ফিল আপ করলে, অ্যাটাচ করলে কি, তারপরে জমা করে দিলে, ঠিক আছে। যত সোজা স্টেপ লাগছে তত নয়। আচ্ছা, ডিফারেন্স তো আমি বলে দিয়েছি এনএফটি আরটিজিএস এর মধ্যে, বলেছি কি বলিনি, মিনিমাম 2 লাখ, আর এখানে কোনো মিনিমাম লিমিট নেই। পরের দিন না, দেখে না, দুটো আছে, দেখে না। পে অর্ডার আর ড্রাফট। পে অর্ডার বলতে
তোমার যখন ব্যাংক অ্যাকাউন্ট নেই, তোমার ধরো ব্যাংক অ্যাকাউন্ট নেই কিন্তু তুমি কাউকে টাকা পাঠাতে চাইছো, তোমার ব্যাংক অ্যাকাউন্ট নেই কিন্তু তুমি টাকা পাঠাতে চাইছো, তোমার ব্যাংক অ্যাকাউন্ট নেই তুমি টাকা পাঠাতে চাইছো বা পাঠাতে হবে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট নেই তোমাকে টাকা পাঠাতে হবে ব্যাংকের থ্রু দিয়ে, তো সেই কেসে এসে যাবে পে অর্ডার বা ডিডি, ডিমান্ড ড্রাফট। তুমি দেখে থাকবে যে এডুকেশনাল ইনস্টিটিউশনে কি হয়, ডিমান্ড ড্রাফট পাঠাতে হয়, শুনে থাকবে এডুকেশনাল ইনস্টিটিউশনে ডিমান্ড ড্রাফট পাঠাতে হয়, কি এত টাকা ডিডি পাঠাতে হবে, ডিমান্ড ড্রাফট। তো তোমাকে কি করতে হবে, ব্যাংকে যেতে হবে, তুমি বলবে আমি 5,000 টাকা কি 10,000 টাকা ডিমান্ড ড্রাফট পাঠাতে চাই এই ইনস্টিটিউশনের নামে। তো তুমি কি করলে, ব্যাংকে জমা দিলে সেই টাকা, তাহলে ব্যাংক তোমাকে কি করলো, একটা ডিমান্ড ড্রাফট বানিয়ে দিল, যেটা দেখতে চেকের মতোই হবে, দেখতে কার মতো হবে, চেকের মতোই হবে। সেখানে কার নাম লেখা থাকবে, পেই কে থাকবে, যাকে, ব্যাংক নয়, পেই থাকবে যে ইনস্টিটিউশন টাকা পাবে, পেই মানে যে টাকা পাবে তার নাম মেনশন করা থাকবে, তুমি সেটা পাঠিয়ে দেবে, ফর্মের সাথে জমা করতে পারো বা যেভাবে জমা করতে বলেছে, বুঝতে পারলে। তাহলে এটা ইউজ হবে যখন তোমার অ্যাকাউন্ট নেই বা বলেছে যে ইনস্টিটিউশনের সাথে তোমার ট্রানজেকশন হচ্ছে সেই ইনস্টিটিউশন বলেছে তোমার ডিডি পাঠাতে হবে, ডিমান্ড ড্রাফটই পাঠাতে হবে বা পে অর্ডার পাঠাতে হবে। তাহলে ডিমান্ড ড্রাফট পে অর্ডারের মধ্যে ডিফারেন্স কি আছে, যখন তুমি সেম সিটির মধ্যে টাকা পাঠাচ্ছ তখন পে অর্ডার, যদি আউটসাইড দ্য সিটি যাও তখন হবে ডিমান্ড ড্রাফট। ধরো তুমি কলকাতা থেকে মুম্বাই টাকা পাঠাচ্ছ, কোনো ইনস্টিটিউট মুম্বাই রয়েছে তাহলে ডিডি, আর যদি কলকাতারই কোনো ইনস্টিটিউট থাকে তাহলে পে অর্ডার, সেম সিটিতে পে অর্ডার। এক্সাম্পল দিলাম তো, কলকাতাতেই কোনো ইনস্টিটিউশনকে পাঠাবে, কলকাতাতেই ডিডি করাচ্ছ, কলকাতাতেই পাঠাবে, তাহলে পে অর্ডার, ডিডি। ডিমান্ড ড্রাফট এখানে ডিডিপি, লম্বা হয়ে যায়। ডিডি কোথাও লেখা রয়েছে, ডিমান্ড ড্রাফট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিমান্ড ড্রাফট অন ডিমান্ড পে, এটা কাকে পাঠাচ্ছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, কাকে পাঠানো হচ্ছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, হোম অ্যাফেয়ার্স মানে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি, হ্যাঁ সেখানে পাঠাচ্ছে। এখানে কাকে পাঠাচ্ছে, মহেন্দ্র সিং ময়ূর, অন ডিমান্ড পে, অন ডিমান্ড পে, ডিমান্ডের উপরে লেখা রয়েছে, ডিমান্ড ড্রাফট লেখা রয়েছে কি লেখা নেই বলো, ডিমান্ড ড্রাফট লেখা রয়েছে, ঠিক আছে, ডিমান্ড ড্রাফট লেখা রয়েছে উপরে, ডিমান্ড ড্রাফট দেখে নিয়েছো তাহলে, চলো আর কিছুই নেই, আর একটা তোমার আছে দেখে নাও, আর একটাই রয়েছে, ডিপোজিট স্লিপ, প্লে স্লিপ, ব্যাংকে গিয়ে জমা করতে হয় টাকা, ডিপোজিট স্লিপ, প্লে স্লিপ, জমা করেছো কে কে জমা করোনি, টাকা কোনোদিন জমা করেছো ব্যাংকে, তো যে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা ডিপোজিট স্লিপ। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই রাখো, ঠিক আছে।